আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমাদের এই মন্ত্রণালয়ে আরেকটি নতুন অধিদপ্তর যুক্ত করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই অধিদপ্তরের অধীনে বিগত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম করা হয়ে থাকে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই, যেহেতু রোজার মাস এবং আমাদের বিভিন্ন, আমরা মাত্র কেবল দায়িত্ব গ্রহণ করেছি 1 মাস কেবল হতে চলল, তারপরেও আমি যখন এই কার্যক্রমের সাথে পুরোপুরি যুক্ত হলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে বিগত 17 বছরে যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের জন্য আরেকটি ধরনের শাখা প্রয়োজন রয়েছে, এবং এই উদ্যোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়াটাই সবার আগে সমীচীন হবে। তাই আমি আপনাদের মাধ্যমে আজকে কথা দিচ্ছি, আমার এখানে গুম পরিবারের সদস্যরা রয়েছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সদস্যরা রয়েছেন, যে ঈদের পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো যে আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনই কিন্তু একই সূত্রে গাঁথা। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এবং মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। তারই পরবর্তীকালে আমরা সর্বশেষ দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান হয় এবং সেখানে আমাদের যে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। একইভাবে বিগত 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আমাদের যারা ছাত্র নেতারা ছিল, তারাও সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ছাত্র নেতারা গুম হয়ে গেছে। তাই আমি মনে করি যে এই সকল যে আন্দোলনের মাধ্যমে যারা তাদের শহীদ হয়েছে, যাদের পরিবার নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ভবিষ্যতে তাদের যে সন্তানরা রয়েছে, ছোট ছোট সন্তানরা আপনারা দেখছেন, ওদেরকে আমি দেখেছি তারা অনেক ছোট ছিল। বিগত তারা বাবারা গুম হয় 2013 সালের সময়, 13-14 সালের আন্দোলনের সময়, আজ থেকে প্রায় 8-9 বছর আগে, 13 বছর, 13 সালে, অনেক আগের কথা। তখন আমি তাদেরকে দেখেছি, তারা ছোট ছোট ছিল, আজকে তারা বড় হয়ে গিয়েছে, তাদের চোখের পানি ঝরতে ঝরতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমরা আজকে দেখলাম যে জুলাই অভ্যুত্থানে একজন বাবা তার বিস্তারিত বর্ণনা দিলেন যে বুকের এক পাশ দিয়ে গুলি বের হয়ে, পেছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়েছে, পুরো বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী, তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হোক অথবা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যার কোনো রাজনৈতিক পরিচয় নাই হিসেবেই হোক, আমি আপনাদের পক্ষে, আমি আছি, আমাদের এখানে হাবিবুর রশিদ হাবিব ভাই আছেন, উনি একজন তুখোড় ছাত্র নেতা। উনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন এই ধরনের এই গুম এবং নির্যাতনের একটা ভয়াবহ অত্যাচার নেমে এসেছিল। তাই ওনার সামনেও আমি বলছি, ইনশাআল্লাহ এই পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের যে সন্তানরা রয়েছে তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করা, তাদের কারোর বাসস্থান নাই, নিজস্ব বাসস্থান নাই। আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন, তারা ভালো পজিশনে থাকতেন, তাদের একটা নিজস্ব বাসস্থান থাকতো, তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে যাওয়ার জন্য চিন্তা করতে হবে না। এই জিনিসগুলো আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই এবং এটা আমি মনে করি বাংলাদেশ সরকারের দায়িত্ব এই জিনিসগুলো নিশ্চিত করা। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আগামী রোজার ঈদের পরে যখন আমাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব দরকার হলে গিয়ে এই পরিবারগুলো যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। তারা খারাপ মানুষ হলেও খারাপের মধ্যে তারা আবার খুব সৎ। তাদের কোনো খবর তাদের বাহিরে $1000 কোটি দিলেও তারা
এটাকে ছাড়ে না। তাদের নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের জাতীয়তাবোধ তাদের মধ্যে অনেক কট্টর এবং অনেক কঠিন। তবে তবুও বিভিন্ন সূত্রে একটু লিক হয়ই, যে লিক আমরা খবরটা 6 ঘন্টা আগে এখন থেকে যতটুকু শুনেছি যে সেখানকার সরকার প্রধান পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়েছে কেন? এই মুহূর্তে তো নেতানিয়াহুকে সরাবার কোনো সুযোগ নেই। যদিও সেখানে আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল রয়েছে ব্যাপকভাবে ভয়ঙ্কর, কারণ হলো নেতানিয়াহুর সরকারকে আস্থায় রাখছে না জনগণ। বিরোধী দল খুবই কঠিন এবং শক্ত বিরোধী দল, তারা কিন্তু নেতানিয়াহুকে বা তার সরকার যে লিকুদ পার্টির সরকার সেটিকে পতন ঘটাবার জন্য সবসময় সোচ্চার। বিভিন্ন যুদ্ধ আসলেই নেতানিয়াহু আসলে যুদ্ধের সুযোগে সেখানে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবার যে একটা অপচেষ্টা করে যাচ্ছে, সেগুলির বিরুদ্ধে বিরোধী দলগুলো যথেষ্ট সোচ্চার। এখন প্রশ্ন হলো যে গত কদিন যাবৎ নেতানিয়াহুর অনুপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে এমনিতেই যে তিনি কি আসলে সুস্থ আছেন নাকি মৃত্যুবরণ করেছেন। আবার অন্য সূত্র বলছে যে সে হয়তো ভয়ঙ্করভাবে জখমপ্রাপ্ত হয়েছে, তাকে লুকিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, অথবা তাকে ইসরায়েলের বাইরে কোনো দেশে, অনেকেই বলছেন ফ্রান্সেতে তাকে নেওয়া হয়েছে বা অন্য কোনো দেশে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু কেউই জানে না। তবে আজকে যতটুকু অসমর্থিত সূত্র যেটাকে বলে, সেখানে জানতে পেরেছি যে সরকার মানে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে সরিয়ে সেখানে ইন্টারিম সরকার করা হয়েছে এবং সেই সরকার প্রধান করা হয়েছে বর্তমান যে ডেপুটি প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন, তাকে প্রধান করা হয়েছে। এই খবরটি অনেক বিশাল খবর, কারণ হলো আমরা নেতানিয়াহুর মানে তার মৃত্যুটি অনেকের কামনা, এই কারণে কারণ সে তার হাত মানে রক্তাক্ত হাতে সে যেভাবে ইরানের সাধারণ মানুষকে, ইরানের অনেকগুলি নেতাকে, সিনিয়র নেতাকে হত্যা করেছে এবং মুসলিম উম্মাকে যেভাবে ধ্বংস করবার জন্য সে লেগেছে, তার আসলে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু তাকে হত্যা করাটা খুব বেশি সহজ ছিল না। তবে কিছুদিন আগে যে ইরান যেভাবে আক্রমণ করেছে, সে আক্রমণে অনেকেই হয়তো নিহত হয়েছে এবং নেতানিয়াহু হয়তো মৃত্যুবরণ করেছে। এটির এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন এর সপক্ষে মানে শক্তিশালী কোনো যুক্তি বা কোনো ধরনের প্রমাণ আমরা দেখতে পারিনি। তিনি মৃত্যুবরণ করেছে এর সপক্ষে অনেক প্রমাণ। আজকে এটা যদি সঠিক হয় তাহলে 100% ধরে রাখেন, আমি মনে করি যে নেতানিয়াহু মারা গেছে। সুতরাং এটি একটি বড় খবর, আমি মনে করি মুসলিম উম্মাহর জন্য একটি বিশাল খবর। ধন্যবাদ সবাইকে। সালাম। আজকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে এই খাল খনন কর্মসূচি সম্মানিত সভাপতি আমাদের ফরিদপুর জেলার সিটি মহোদয় মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উপস্থিত, এই উপজেলার এই ফরিদপুর 4 আসনের সম্মানিত সংসদ সদস্য, ফরিদপুরের কৃষি সন্তান জনাব শহীদুল ইসলাম